দেয়ালে নিচের রুম পাবো না। আমরা যদি দেয়াল করতেছি সেটা কাটিয়ে আমাদের নিজের রুম আসবে। আমাদের নিজের রুমে দেখার জন্য থিওরিটা যে পড়াশোনা এখান থেকেই আপনি কমপ্লিট করে যাবেন। ওখানে যে আমরা মেকানিজমটা প্র্যাকটিসেশন করব। তো নিজের রুমে যাওয়ার আগে আমাদের প্রথমে মাটির সাথে রুম নিয়ে পড়াশোনা করতে হবে। আর মাটির সাথে রুমটা হচ্ছে গিয়ে এই জ্ঞান রুমের শুরু দিকটা ডেভেলপ মানে এখন থেকে বলতে পারো 50 বছর আগে ছিল না। তো তার শুরু দিকটা ডেভেলপমেন্ট তারপর ওই দেশ থেকে এখনকার নিজের রুমে এখন তার বর্তমান জন্য আরও বেশি মডার্ন আছে। এআই ইন্টিগ্রেটেড টপিক থাকবে না শুরু থেকে এসেছে ওইটাই হচ্ছে লেসন। তাহলে আমরা মাটির সাথে রুম দিয়ে শুরু করি।
লেফট সাইডের দিকে আসে, এদিকে অনেক আসবে, কতটুকু আসবে? এটা হচ্ছে লিফট অফ দা ট্যাপেট, তাই না? এরকম করতে না, সেটা থেকে যতটুকু পরিমাণ প্রেস করতে পারবেন এর জন্য এই যতটুকু পরিমাণ হচ্ছে গিয়ে স্ট্র্যাপটা টানতে পারবে, যেভাবে ডিজাইন করা আছে তাহলে এই পরিমাণ। তাহলে এটা যদি হয় তাহলে এই স্ট্র্যাপটা ফ্লেক্সিবল স্ট্র্যাপটা হচ্ছে অনেকটা টুথ বেল্ট টাইপের। টুথ বেল্ট দেখেছি না, বেল্টের মধ্যে খাঁজ কাটা থাকে, তার মানে এই বেল্টটার মধ্যেও খাঁজ কাটা রয়েছে। এবং এখানে আমার হচ্ছে ড্রয়িং করা হয় না, আমি পাওয়ার পয়েন্টে ড্রয়িং করেছি। তোমরা হচ্ছে হাতে যখন এই গোল গোল চাকা দেখতেছো না, এগুলো হচ্ছে স্পাইক রোলার, এই যে এরকম স্পাইক রোলার। এটা যদি একটা সেন্টার হয়, সেন্টার থেকে নিয়ে যে এরকম স্পাইক রোলার থাকে না, আর স্পাইক রিং বলতে পারো না, স্পাইক রিং এরকম টাইপের। তাহলে ড্রয়িংটা একটু কারেক্ট করে নাও, ঠিক আছে? এটা হচ্ছে স্পাইক রোলার বা স্পাইক হুইল। স্পাইক হুইল, এই স্পাইক হুইলগুলো হচ্ছে এই টুথ বেল্টের সাথে কি অবস্থায় আছে, এনগেজ অবস্থায় আছে স্পাইক হুইল। তাহলে আমরা মনে করো যে এই স্পাইক হুইল এখানে at least দুইটা ইউজ করলাম বা অনেকগুলো ইউজ করলাম পাশাপাশি। তাহলে এখন কি হবে ঘটনাটা বুঝলো? এই স্পাইক হুইলের যেহেতু হচ্ছে এই স্ট্র্যাপের সাথে হচ্ছে এনগেজ অবস্থায় আছে এবং স্ট্র্যাপটা হচ্ছে এই লেফট সাইড থেকে রাইট সাইডে যায়, তখন কি হয়? স্পাইক হুইলগুলো কোন দিকে ঘুরবে বলো তো? ক্লকওয়াইজ না অ্যান্টি-ক্লকওয়াইজ? বলো, ক্লকওয়াইজ। বুঝতেছো না? এই এটা যখন স্ট্র্যাপটা যখন এই লেফট সাইড থেকে যখন রাইট সাইড থেকে যখন লেফট সাইডে আসবে, তাহলে এটার মোশন যদি এইদিকে হয় তাহলে এটা কি এই ক্লকওয়াইজ করবে নাকি অ্যান্টি-ক্লকওয়াইজ করবে? ডেফিনেটলি ক্লকওয়াইজই তো হওয়ার কথা নাকি? হ্যাঁ, এই যে এখানে দেখো অ্যান্টি-ক্লকওয়াইজ। এই যে এটা হচ্ছে টুথপেড, এই টুথপেড এটা যদি এইদিকে যায় টুথপেডটা, তাহলে এটা কোন দিকে করবে? ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে এটা করবে ডেফিনেটলি ক্লকওয়াইজ। তাহলে যখন আমাদের স্ট্র্যাপটা হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছে, তখন এই স্পাইক হুইলগুলো হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে, রাইট? আবার যখন হচ্ছে গিয়ে এটা ঘুরতে ঘুরতে আবার নেক্সট 180 ডিগ্রি ফেজ দিলে এটার পজিশন যখন এই বসের পজিশন বা বেলি পজিশনে আসবে এবং এটা যখন নোজ পজিশনে আসবে, তখন হচ্ছে গিয়ে লেফট সাইড থেকে স্ট্র্যাপটাকে রাইট সাইডে মুভ করবে না, তখন ঘুরবে কোন দিকে? স্পাইক হুইলটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এই কথা বলছি, ওকে ফাইন। এখন এই স্পাইক হুইলের মাথার উপরে এই শাটেল যেটা আছে, এটা শাটেলের নিচে হচ্ছে এরকম গ্রুপ করা আছে, খাঁজ করা আছে। দ্যাট মিন্স ওই যে টুথ বেল্টে যেমন খাঁজ আছে না, এই তোমার হচ্ছে এই শাটেলের মধ্যে খাঁজ করা আছে, ঠিক আছে? তাহলে শাটেলটার কি অবস্থা হবে? এটা ধরো আমাদের সেই রিকার্ড শাটেল, এর মধ্যে ধরো সুতার ববিন আছে, এই শাটেলের মধ্যে ধরো কাজ করা, কাজ দ্যাট মিন্স হচ্ছে গ্রুপ করা আছে। হ্যাঁ, তাহলে শাটেলটা কোন দিকে মুভ করবে যখন ক্লকওয়াইজ ঘুরবে? ডান দিকে। ডান দিকে। তাহলে এ যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে শাটেলটা মুভ করবে ডান দিকে। এটুকু বলছো? এটুকু বলতে মেকানিজম বোঝা কিন্তু শেষ, বুঝতে পারছি? তাহলে আমার এ যদি এদিকে লেফট সাইডে মুভ করে, তাহলে এই স্পাইক রোলার হয়ে শাটেলের এটা বেঁধে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। এখন চিন্তা করো তো, এটা যেহেতু এরকম, এর পাশাপাশি আরেকটা স্পাইক ধরো হুইল আছে, হ্যাঁ? তাহলে এটা যখন মুভ করে এই হুইল থেকে যখন এদিকে চলে যাবে,
তাহলে এইটার এই টিপটা এটার সাথে এঙ্গেজ হয়ে যাবে না সামনের দিকে দিয়ে, বুঝছো তো? তাহলে 1 নাম্বার স্পাইক হুইল থেকে কোথায় চলে যাবে? 2 নাম্বার স্পাইক হুইলে। আমরা দেখতে পাচ্ছি এখন যদি এরকম আমার 10টা স্পাইক হুইল থাকে, এই 10টা স্পাইক হুইলে আমি ধরে নিলাম প্রত্যেক একটি পাসের উপরে একটি পাস 7, হ্যাঁ, অড নাম্বারগুলোর মাথার উপরে রয়েছে ধরো একটা করে এই যে গ্রুপ করা হচ্ছে 60-এর। তাহলে কি হবে? এই প্রথম মুভমেন্টের জন্য তাহলে সকল ইভেন নাম্বারের মাথার উপরে যাবে, তাহলে কি 2 4 6 এগুলোর মাথার উপরে চলে যাবে না একবার কিসে? তাহলে এখানে হেড কয়টা? 5টা হেড, 5টা হেড বলতেছি, কারণ এক একটা শাটেলের কাজ কি? এক একটা ছোট ছোট ন্যারো ফ্যাব্রিক বানানো, একটা শাটেলের কাজ একটা ছোট ছোট ন্যারো ফ্যাব্রিক বানানো। এই যে কথাগুলো বলতেছি না, এটা একটা ভিডিও দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা যেহেতু লেফট সাইড থেকে রাইট সাইডে আসলো, তাহলে 1 নাম্বার থেকে আমার শাটেলটা মুভ করে কোথায় গেল? 2 নাম্বারে। তার মানে এই যে মুভমেন্টটা ঘটালাম শাটেলের, শাটেল মুভমেন্ট কখন করি? যখন কিনা শেপ তৈরি হয়, পিক ইনসার্ট করার জন্য আমরা শাটেলের মুভমেন্ট করি, তাই না? তাহলে এই যে 1 নাম্বার থেকে যে 2 নাম্বারে গেছে, এটা একটা পিক ইনসার্ট হয়েছে। আর পিক ইনসার্ট কিভাবে সেটা আমরা পরে করতেছি। 1 নাম্বার থেকে যে 2 নাম্বারে গেছে, এটা কি হয়েছে? একটা পিক ইনসার্ট হয়েছে। আবার যখন এই রোটেশনটা, এই বেল্টের রোটেশনটা 7 পিকের সময় কি হবে? লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে না? লেফট সাইড থেকে যখন রাইট সাইডে যাবে উল্টো উল্টো, তখন এই 2 নাম্বার থেকে কি হবে? এটা হচ্ছে গিয়ে এটা যেমন হচ্ছে এই ক্লকওয়াইজ ঘুরে ছিল প্রথমবারে এটাই, এবার ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তখন 2 নাম্বার থেকে আবার 1 নাম্বারে আমার শাটেলটা চলে আসবে। তাহলে 1 থেকে 2, 2 থেকে 1 নরমাল। আমরা একটা ইউনিট বুঝলে যদি এখানে এমন 10টা হেড থাকে, সেম ঘটনা ঘটবে ইভেন্টের উপর দিয়ে। 10টা হেড যদি থাকে, এই দুটো মিলে ধরো একটা হেড, একটা প্রোডাকশন হেড। তাহলে এরকম যদি 10 সেট থাকে, তাহলে 10টা প্রোডাকশন হেড আছে, 20 সেট থাকলে 20টা প্রোডাকশন হেড আছে। তাহলে যাই থাকুক সেভাবেই হবে। বুঝতে পারছি এই পর্যন্ত? তাহলে এটার একটা আমরা ভিডিও ডেমনস্ট্রেশন দেখি, আমার মনে হয় ইজি হবে। এটা একটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল, একটা শেড তৈরি হচ্ছে ওই যে 2টা হেড দিয়ে, হ্যাঁ, এটা একটা বড় করে আছে, ওটার জন্য এটা যথেষ্ট। তাহলে দেখো শেড তৈরি হচ্ছে এবং আমাদের ম্যাগাজিনের মাধ্যমে দেখো সেই ম্যাগাজিনের মাধ্যমে এই শাটারটা হচ্ছে মুভ করতেছে। তারপরে এই মুভটা হচ্ছে স্পেশালি প্রিপেয়ার। স্যার এই শাটল স্যার যেখানে মোশন পাচ্ছে ওইটাকে আমরা হেড করতেছি। শাটলটা মোশন পাচ্ছে, দেখো এই যে এখানে এই যে ফাঁকা আছে, এর মধ্যে স্পাইক হুইল আছে। দেখো স্পাইক হুইল এটা ওখান থেকে যখন চলে এখানে ধরছে তখন কিন্তু এদিকে চলে আসছে। আবার যখন নিচে হচ্ছে ফুটপ্রিন্টটা আছে, এখানে যখন ফ্লো স্পাইক হুইল ঘুরেছে, এখান থেকে মোশনটা আবার ওখানে চলে গেছে। দ্যাটস ইট। স্যার হেড কয়টা স্যার? এটা একটা না? এখানে একটা হেড বুঝলেন না? এখন অনেকবার দেখা যাচ্ছে পারবো, অনেকবার দেখা কিন্তু শুরু করতে পারবো। ডিফিউশনের মধ্যে থেকে বুঝতে পারছো? একটা হেডের জন্য এতটুকু যা বুঝাইলাম। জ্যাকার্ডের মধ্যে আমরা অনেকগুলো হেড রয়েছে, এখানে আমরা হলো এই একটা করে শাটেলের মাধ্যমে কালার দিয়ে উঠেছে। এখানে আবার শাটেল অনেকগুলো ইউজ করা হয়েছে। আর কনসেপ্ট
ডিজাইন হচ্ছে ওটাই যায় আমরা জানি ন্যারো ক্যাপিংয়ের মধ্যে অনেকটা ব্লেডের মধ্যে দেখি না ছেলেরা ইউজ করে আর কি ওয়েস্ট ব্যান্ড হিসেবে হ্যাঁ ওর মধ্যে অনেক কিছু লেখা টেখা থাকে ওইগুলো এরকম জ্যাকেটে করে তাহলে বুঝছি কনসেপ্ট হচ্ছে মাল্টিপ্যানেল রুমের আর কোনো কনফিউশন আছে কিনা এখানে লক্ষ্য করেছে কিনা এক একটা হেডে এক একটা কালার ইউজ করা যায় একটা লাইন অনেকগুলো কালার কিন্তু ব্যবহার করতে পারতেছে এখানে হয় কি তোমার হলো এই পিকিং মেকানিজম পরে আমি দেখাবো আর হচ্ছে শাটলের মাধ্যমে তো বাউন্স এন্ড ভেরিফাই আমরা তো সবাই জানি একটা কালারের সুতা দিয়ে তোমার হচ্ছে গিয়ে ওয়েট দিয়ে আমরা কালারিং করি না ওয়েট দিয়ে কোনো একটা সুতা কালার দিয়ে আমরা হচ্ছে কোনো ডিজাইন সার্ফেসে তুলে ওঠাই না কাইন্ড অফ সেই কাজটা এখানে করা হয়েছে খুবই সিম্পল কিন্তু বর্তমানে দেখবা জ্যাকেটে এই আমরা হচ্ছে প্যারেডের মধ্যে যেভাবে কাজ করে কোনো নাম বা কোনো লেখা বা কোনো ডিজাইনকে ফুটিয়ে উঠিয়েছি না ওইটা করা হয় এগুলো হচ্ছে পুরো ভার্সনের এগুলো এখন মার্কেটে কম দেখা যায় তারপর নাই জানা মার্কেটে খুবই কম দেখা যায় তাহলে তোমার মেকানিজমটা এখানে বর্ণনা করা আছে এর একটা কথা আমরা নিজেরা একটু পড়ে নিও যেগুলো বললাম তা নিজের মাথায় লিখতে পারো কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে মার্কেটের ফিচার মেকানিজম মানে যা বলে ফেলেছি এখানে এই কথাগুলো লেখা আছে গুছিয়ে লেখা আছে তোমরা নিজেগুলো করে লিখতে পারো এই বলে যে প্রোডাক্ট রিলেটেড হচ্ছে 6 থেকে 8 ঘন্টা নিয়ে লিখতে থাকতে পারে স্যার ওয়ার্কিং প্রিন্সিপাল দেওয়া আছে জাস্ট নিজেরা একটু দেখে বুঝতে পারো ডায়াগ্রাম অফ ফিগেলো আর সেকেন্ডটা লিখতে হচ্ছে পিকিং ইনসার্শন মেকানিজম অফ ভেরিয়েবল এটাকে লিখে নাও তারপর ট্রাই করে নাও তারপরে একটু লিখতে হবে আমাদের ল্যাবের মধ্যে কিন্তু লাগবে স্যার এই জিনিসটা কি ল্যাবের মধ্যে নিডেলটা আছে এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে বিশেষ করে টিউবস এন্ড অ্যাক্সেসরিজ মার্কেটে নিডেলটা খুবই পপুলার যারা কম্পোজিট ফ্যাক্টরিতে কিছু ইন্টার্নে যাওয়া দেখবা যে ওরা শুধু ওদের সাথে গার্মেন্টস অ্যালাইন থাকে মানে গার্মেন্টসের সাথে ওই ল্যাব ফ্যাব্রিকগুলো আমরা ডিজাইন তৈরি করে থাকি আর যদি কারো না থাকে সে হয়তো সাব কন্ট্রাক্ট করে বাইরে থেকে কিনে তাহলে নিডেল রুমে এটা হচ্ছে ছোটো ছোটো ওয়ার্ড টিম থাকে ছোটো ছোটো ওয়ার্ড টিম মানে আমরা শিখো ওয়ার্ড মিটিং আমি দেখেছি না ছোটো ছোটো টিম এর মধ্যে হচ্ছে পলিস্টারের ব্যান্ডগুলো থাকে কাইন্ড অফ এরকম টিম থাকে তো যেহেতু আমরা জানি একটা আমাদের শার্ট বা গেঞ্জিতে যে সাইজ লেভেল থাকে বা কেয়ার লেভেলগুলো থাকে এগুলো ম্যাক্সিমাম সবই পলিস্টারের হয়ে থাকে বা 30 মিলির হয়ে থাকে বা ডিফারেন্ট উইভেরও হতে পারে তো এই জন্য
তাহলে পলিস্টারের যদি হয়ে থাকে তাহলে এরকম। এখন যদি কোনো মোটা বেল্ট টাইপের হয় তাহলে বেল্ট টাইপের হলে এরকম কি দরকার আছে? সুতা যদি ইয়ার্ন যদি মোটা মোটা হয় সেক্ষেত্রে তাহলে আমরা যেটা ইউজ করে থাকি গ্রিল সিস্টেম। গ্রিল সিস্টেম আমরা সবাই হচ্ছে হাই স্পিড ওয়ার্কিং এর মধ্যে গ্রিল দেখেছি না, ওই গ্রিলের মধ্যে আমরা ইয়ার্নগুলোকে নিতে পারি। তো দেখা যাবে যে একটা 20 ন্যারো ফ্যাব্রিক বানাইতে হয়তো আমরা 100টা থ্রেডেই হয়ে যাচ্ছে, 100টা থ্রেডে হয়ে যাচ্ছে, তাহলে এই গ্রিল থেকে 100টা থ্রেড আমি সহজেই নিতে পারি। তাহলে যেটা আমি বানাইতে চাই সেই অনুযায়ী আমাকে এখানে সেটআপটা করতে হবে। এখান থেকে যাওয়ার পরে এই ইয়ার্ন যেন একে অপরের সাথে অ্যাটাচ না হয়ে যায়, সেপারেটর হিসেবে আমরা লিজ রড ইউজ করি, সেপারেট করে রাখি। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা যে ল্যাবের মধ্যে দেখবো একটা গ্রুপ ড্রাম থাকে, মানে গ্রুপ বলতে হচ্ছে রোলারের সারফেসে গ্রুপ করা থাকে যেন ইয়ার্নগুলোকে একটা সার্ভিং টেনশনে ধরে রাখতে পারে। কারণ এখানে আমরা কিন্তু কোনো টেনশন আর অ্যাডিশনাল ইউজ করি নাই, তাহলে ইয়ার্নের টেনশনটা মেনটেন করা খুব বেশি জরুরি। তো এখান থেকে সেটা আমরা অ্যাডজাস্ট করি, করার পরে সামনের দিকে এসে এই ওয়ার্ক পিস্টন মোশন করতে হচ্ছে ড্রপার বা ড্রপ ওয়্যার ইউজ করি প্রত্যেকটা ইয়ারের মধ্যে দিয়ে। আর ছেড়ে গেলে যারা আমরা চেক করতে পারে। এরপরে যেটা থাকে এই পোর্শনটা তোমাদের ল্যাবের মধ্যে যখন যাওয়া প্রত্যেকে একটু মাথায় রেখো, ল্যাবের মধ্যে শেডিং মেকানিজমের ড্রয়িং এবং ফাইনাল পরীক্ষাতেও আসতে পারে। নিডেল রুমে শেডিং মেকানিজমের ড্রয়িং সহ মেকানিজম প্রেসক্রাইব করো, এই ধরনের জিনিস কিন্তু তোমাকে ফাইনালেও বলা হতে পারে, যেহেতু আমরা রুমের মধ্যে দেখবো এবং ড্রয়িং করবো। তার মানে এটা কিন্তু এই থিওরির জন্য ইম্পর্টেন্ট। এখানে কিন্তু নাই, এখানে কিন্তু এটা ল্যাব থেকে আসবে, তো লিখে রাখো। তাহলে এখানে আমরা প্যাটার্ন চেইন থাকে এবং এর ফ্রেম থাকে, তার মানে এর সাথে কিভাবে এটা কানেক্ট করি এটা আমরা ল্যাবে শিখবো, এই ডিটেইলস কিভাবে করি। তাহলে এখানে শেডিং মেকানিজমটা ডবল শেডিং হতে পারে যদি আমার ডিজাইন বেশি একটু ডিফারেন্ট টাইপের হয়, আরও যদি বেশি ডিফারেন্টের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা জ্যাকার্ড ইউজ করি। জ্যাকার্ড হচ্ছে বর্তমান মার্কেটে খুবই পপুলার এই নিডেল রুমের জন্য। এরপরে হচ্ছে গিয়ে ছোট ছোট রিড থাকে, কারণ আমরা জানি এই ফ্যাব্রিকগুলো অল্প এদের হয়ে থাকে 2 ইঞ্চি বা ধরে 1 ইঞ্চি এই লেভেলে, তাই ন্যারোও হতে পারে। সো এই জন্য আমরা ছোট ছোট রিড এটার জন্য ইউজ করে থাকি। সো রিড থাকে। তারপরে এখানে যেটা আছে সেটা হলো অ্যাঙ্গুলার নিডেল। অ্যাঙ্গুলার নিডেল হচ্ছে তাহলে এই মেকানিজমটা আমরা যদি একটু ড্রপ করি এই পিকিং মেকানিজম, তাহলে পিকিং মেকানিজম দেখে দেখবো যে যখন আমাদের শেড ফর্ম হবে, শেড ফর্ম হওয়ার পরে এখানে একটা অ্যাঙ্গুলার নিডেল থাকে, তার মানে শেডিং হওয়ার পরে শেড তৈরি হওয়ার পরে তারপরে পিকিং হবে কার মাধ্যমে? অ্যাঙ্গুলার নিডেল অথবা ওয়েব ইনসার্টিং নিডেলের মাধ্যমে আমার পিকটা ইনসার্ট হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা দেখেছি এ যাবত পর্যন্ত পিক ইনসার্ট হয় একটা পিক, সিঙ্গেল পিক। ইন ডিরেকশনে মডার্ন রুমে ইন ডিরেকশনে পিক ইনসার্ট হয়েছে, শাটেল রুমে বোথ এন্ড বাউন্ড সারফেস তৈরি হয়েছে, তাই না? কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, সেটা হলো এই একটা সিঙ্গেল ইয়ার্ন থেকে যে তোমরা পিক ইনসার্ট করতেছি, তার মানে এই সুতাটা নিয়ে ল্যাস নিডেলের হচ্ছে গিয়ে ল্যাস নিডেলের ইয়ারটা ডিরেকশনে আমরা পড়েছি পার্ট অ্যাকশন হয়, যখন ওপেনিং পজিশনে যাবে তখন কি হবে? ইয়ার্ন ফিডিং হতে হবে। তাহলে আমাদের এই অ্যাঙ্গুলার নিডেল যেটা করবে এই সুতাকে নিয়ে ল্যাস নিডেলের মাথায় ইয়ার্ন ফিড দিবে, রাইট? তারপরে ইয়ার্ন যখন ফিড হয়ে যাবে তারপরে কি হবে? ল্যাস নিডেলটা আস্তে আস্তে কি নিচের দিকে নামতে থাকবে, প্রেসিং অফ হয়ে কাস্টিং অফ হবে, তাই তো? কাস্টিং অফ হয়ে গেলে কি হবে? এই সাইডে একটা পিলার স্টিচ তৈরি হবে নিটিং এর একটা সিঙ্গেল লুপ হয়ে পিলার স্টিচ হয় না? তাহলে এই সাইডে আমার ডান সাইডে একটা পিলার স্টিচ তৈরি হবে কাপড়ের মধ্যে। আর যেহেতু দেখো এই সুতাটা নিয়ে হচ্ছে এই দিক থেকে নিয়ে আমার এই ল্যাস নিডেলটা এদিকে বের হবে না শেডের মধ্যে দিকে, তাহলে বলো তো একটা শেডের মধ্যে কয়টা পিক ইনসার্ট হবে এট এ টাইম? কথা বুঝতেছো? তাহলে কয়টা হবে? দুইটা, কারণ নিয়ে গেছে আবার ওই সুতাকে আবার নিয়ে ওকে ব্যাক করতে হচ্ছে, তার মানে ও একটা সুতা যে ইনসার্ট করবে সেটা কি আর কোনো সুযোগ আছে? নাই। কিন্তু এখানে তাহলে একটা শেডে কয়টা পিক ইনসার্ট হচ্ছে? দুইটা পিক ইনসার্ট হচ্ছে, তার মানে আবার যখন পরবর্তী শেড হবে তারপরে এখানে কাস্টিং অফ হওয়ার পরে আবার ওর ওল্ড লুপের মধ্য দিয়ে কি হবে? ল্যাস্ট লিডটা আবার ওর ওপেনিং পজিশনে যাবে না, তাই তো? যখন ওপেন হবে তখন এগেইন সেকেন্ড পিকের জন্য হচ্ছে ওয়েব ডিজাইনিং নিডেল ওয়েবে সুতা নিয়ে আবার ওই ল্যাস্ট লিডের মধ্যে ইয়ার্ন ফিট করবে। তাহলে এইভাবে কনস্টিটিউটিভলি আমার এই কুইপিংটা সম্পূর্ণ হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ল্যাস্ট লিডের পর্যন্ত ওভেন কাপড় মানে ন্যারো ফ্যাব্রিক বানানোর মেকানিজম। এরপরে যেটা হবে কাপড় হয়ে ডেকাপ রোলার থাকবে, ডেকাপ রোলার হয়ে এর মধ্যে ফিনিশিং করারও কিছু ব্যবস্থা থাকে। ফিনিশিং বলতে এই ফ্যাব্রিকটার মধ্যে যদি আমি কিছু ব্রাশ করে দিতে চাই
তাহলে একটু এমবস রোলার দিয়ে সারফেসটাকে ব্রাশ করে দেওয়া হয় যেন ম্যাট ফিল আরো সফট হয়। লেটস আমাদের কলার বসে যে এটা যেন আমাদের ইচিং ইফেক্টটা না আসে, তাই এই ধরনের এমেরিক যে রোলার আছে এই ধরনের রোলার ইউজ করা হয় ফ্যাব্রিকের ফাংশনালিটি বাড়ানোর জন্য। আরো বিভিন্ন ধরনের আছে, সাইডে আবার অনেক সময় ফিউজ করা হয়। আমরা এই নিডল রুমের অনেক ভ্যারাইটি রয়েছে। তো আমরা একটা হচ্ছে ভিডিও দেখতে দেখতে আমরা অ্যাড্রেস নিয়ে শেষ করে দিই। হ্যাঁ